কি করা হচ্ছে, অনেকগুলো ছোট স্মলার ভার্সন অফ দ্য সেম টাস্কে আমরা এটাকে ডিভাইড করে নিচ্ছি। ওকে, কতক্ষণ পর্যন্ত এই ডিভিশনটা চলবে সেটা তো ইনফাইনাইট টাইমস চলতে পারে না, তার একটা লিমিটেশন থাকবে যে কত পর্যন্ত আমি করব না, আনটিল ইট বিকামস সো সিম্পল দ্যাট ইট ক্যান বি ফিনিশড ইজিলি। ওকে, যতক্ষণ না পর্যন্ত সেটা খুব সহজ হয়ে যায়, যেটাকে আমরা খুব তাড়াতাড়ি সলভ করে দিতে পারছি বা ডিরেক্টলি সলভ করতে পারছি। ওকে, যেমন একটা এক্সাম্পল দেখি, তোমরা প্রত্যেকেই গুণ কি করে করতে হয়, মিন্স মাল্টিপ্লিকেশন কি করে করতে হয় জানো, তো তেমনি একটা ফর্মুলা এখানেতে লেখা আছে, দ্যাট ইজ n ফ্যাক্টোরিয়াল। সেটা কিভাবে করা হয় না, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডট ডট টু ওয়ান। আমি একটা এক্সাম্পল দিই, যদি আমি বলি যে 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা কি হচ্ছে, 5-এর সাথে 4-কে আমরা গুণ করব, 4-এর সাথে আমরা 3-কে গুণ করব, 3-এর সাথে 2-কে গুণ করব, 2-এর সাথে 1-কে গুণ করব। ওকে, সো ইট ইজ আ মাল্টিপ্লিকেশন। তাহলে এটা যদি করি কত হবে, 20, 3 গুণ 60, 2 গুণ 120। ওকে, এইটা। ওকে, সো এই জিনিসটা এইবার এটা তো একটা প্রবলেম। এবার এই প্রবলেমটাকে কি করা হচ্ছে না, এটাকে যদি আমরা এর টার্মেই ডিফাইন করতে চাই, মিন্স রিকার্সিভ ওয়েতে যদি ডিফাইন করতে চাই, যে এই প্রবলেমটাকে আমরা বলি ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার n, ঠিক আছে, এটা তো এটাকে যদি এর টার্মেই আমরা যদি ডিফাইন করতে চাই তাহলে কিরকম করব, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে বোঝার চেষ্টা করো, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, বোঝা গেছে? আচ্ছা, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, 3 ইন্টু 2 ইন্টু 1, তাই তো? তাহলে এবার দেখো, তাহলে এই যে 5 ফ্যাক্টোরিয়াল যেটা আমি লিখেছি, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ইন্টু এই যে পুরো যে জায়গাটা, সেটাকে এইটা দিয়ে আমি রিপ্লেস করতে পারি, তার মানে আমি লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আবার এই 4 যেটা রয়েছে দেখো, 4 ইন্টু বাকি যেটা রয়েছে যে 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট ইজ নাথিং বাট 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাকেও আমি এখানেতে যদি করি তাহলে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে আমি যদি জেনারেল ভাবে বলি তাহলে কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল n ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সেটাই আমরা অ্যাকচুয়ালি এখানেতে করেছি। আচ্ছা, n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। ওকে, এইবার এইটা আমি কত পর্যন্ত করবো, ধরো 3 পর্যন্ত গেছে, 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা, এবার আমি যদি 2 ফ্যাক্টোরিয়াল এখানে করতে চাই তাহলে কি হবে, 2 ইন্টু 1। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালটাকে আমি কি লিখতে পারি, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার 1 ফ্যাক্টোরিয়াল যদি আমি বলি তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, তার সাথে আর তো কেউ মাল্টিপ্লাই হবে না। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, তার মানে এইটা হচ্ছে, তার মানে কি 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। আবার আরো একটা আছে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, এটা বাই ডেফিনেশন। ওকে, তাহলে ইন জেনারেল আমরা ফ্যাক্টোরিয়ালকে যদি তার নিজের নেচারে লিখি তাহলে কি লিখবো না, n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল n ইন্টু n মাইনাস 1 এটার ফ্যাক্টোরিয়াল। কখন না, যখন when n গ্রেটার 0। ওকে, আর একটা জিনিস আমাকে করতে হবে, এটা ইকুয়াল 1 when n ইকুয়াল 0। ওকে, কারণ এইটা যদি আমি না দিই, এই জিনিসটা যদি আমি না দিই তাহলে কি হবে, এটা সারা জীবন নিজের টার্মে ডিফাইন্ড হবে, এবং যখন এটা 0 ফ্যাক্টোরিয়াল আমি করব তখন 0 ইন্টু সামথিং, তাহলে 0 দিয়ে যাই গুণ করি না কেন 0, তাহলে আমি কোনোদিন তো ফ্যাক্টোরিয়ালটা পাবো না। সেই কারণেতে এইটা আমাদের কাছে অলরেডি ডিফাইন্ড যে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য বেস কন্ডিশন। ওকে, বেস কন্ডিশন বা বেস ক্রাইটেরিয়া। ওকে, বেস ক্রাইটেরিয়া যে কোনো রিকার্সিভ প্রবলেমের ক্ষেত্রে এই বেস ক্রাইটেরিয়াটা ম্যান্ডেটরিলি থাকতেই হবে, যদি না থাকে তাহলে আমরা রিকার্সিভ ফর্মুলা ভুল লিখেছি। ওকে, আর তাহলে কি হলো, যদি এটা n ইকুয়াল 0 হয় তাহলে 1 মানে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1, আর যদি n গ্রেটার 0 হয় তাহলে n ইকুয়াল
n factorial equal n into n minus 1. ওকে, বোঝা গেছে? সো দিস ইজ দ্য বেস ক্রাইটেরিয়া, মানে বেস কেস এটা, এটা হচ্ছে বেস কেস, আর এইটা হচ্ছে রিকার্সিভ কেসটা। ওকে, রিকার্সিভ কেসটা। ওকে, বোঝা গেছে? তাহলে একটা প্রবলেমকে আমরা তার টার্মেই ডিফাইন করেছি। ওকে, সো ফ্যাক্টরিয়াল ইজ ডিফাইন্ড ইন টার্মস অফ ইটসেলফ। সো দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ রিকারশন। এবার কিভাবে সলভ করছি তার একটা এক্সাম্পল আমরা এখানেতে দেখিয়েছি, যে কিভাবে ওই ফর্মুলাটা আমরা লিখছি সেটা আমি এখানেতে এক্সপ্লেন করেছি যে কিভাবে লিখেছি। ঠিক আছে, এইটার রেসপেক্টেই এবার যদি আমরা আসি এখানটাতে দেখো, তাহলে আমরা অলরেডি আগে লিখেছি যে n, এই জিনিসটা লিখেছিলাম যে n ফ্যাক্টরিয়াল ইকুয়াল n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। ওকে, যখন n গ্রেটার 0, আর এটা ইকুয়াল 1 when n ইকুয়াল 0, এটা আমরা লিখেছি। আচ্ছা, এবার এই একইভাবে যদি আমি 5 ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করতে চাই, তাহলে ওই ফর্মুলা অনুযায়ী যেটা আমি ঠিক আগে স্লাইডেই এক্সপ্লেন করলাম, সো 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, মানে ফ্যাক্টরিয়ালটা যদি বুঝতে অসুবিধা হয় আমি জাস্ট এরকম সিম্বলে লিখছি। সো 5 ফ্যাক্টরিয়াল ইকুয়াল 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। আবার 4 ফ্যাক্টরিয়ালটা কিভাবে হচ্ছে 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। 3টা কি হচ্ছে 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, 2টা কি হচ্ছে 2 ইন্টু 1 ফ্যাক্টরিয়াল, আর 1 মানে হচ্ছে দ্যাট ইজ দ্য বেস। ওকে, দ্যাট ইজ দ্য বেস, রাইট? এইবার যেই তুমি 1 পেয়ে গেলে, যে 1 ফ্যাক্টরিয়ালের ভ্যালুটা কত এটা তুমি পেয়ে গেলে, ওকে, দ্যাট ইজ 1। তাহলে এই 1টা আমি কি করছি, এই 1 ফ্যাক্টরিয়ালের জায়গায় বসালাম। ওকে, তাহলে কি পেলাম 2 ইন্টু 1, সো দ্যাট ইজ 2। এই ভ্যালুটা কার, ফ্যাক্টরিয়াল 2 এর ভ্যালু। তাহলে এইবার এইখানেতে দেখো এই জায়গাটাতে আমরা লিখেছি ফ্যাক্টরিয়াল 1 ইকুয়াল 1, তার কারণ বেস থেকে আমরা ডিরেক্টলি পাবো। ওকে, ফ্যাক্টরিয়াল 2 মানে কত, 2 ইন্টু 1, 2। ওকে, এই যে এখানে আমি দেখিয়েছি 2 ইন্টু 1। এবার 3 ফ্যাক্টরিয়াল মানে কত, 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়ালের ভ্যালু হচ্ছে 2, সো এইখানে আমি লিখছি 3 ইন্টু 2। ওকে, সো দ্যাট ইজ 6। ওকে, তাহলে 3 ফ্যাক্টরিয়ালের ভ্যালু দেখো 3 ইন্টু 2 6। দেন 4 ফ্যাক্টরিয়ালের ভ্যালু কত হবে, 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়ালের ভ্যালু, 3 ফ্যাক্টরিয়ালের ভ্যালু কত 6, সো 4 ইন্টু 6 দ্যাট ইজ 24। ওকে, দেন এখানে কত আছে 4 ফ্যাক্টরিয়াল, তার মানে 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়ালের ভ্যালু কত 24 পেয়েছি, সো 24। এটা যদি মাল্টিপ্লাই করি, সো আমি এখানে পাবো 120, যেটা ঠিক একটু আগে স্লাইডে আমি এক্সপ্লেন করলাম। ওকে, সো দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ রিকারশন। ওকে, আচ্ছা, এবার অ্যাডভান্টেজ কি রিকারশন। রিকারশনের অ্যাডভান্টেজ হচ্ছে, সো যদি কোনো বড় প্রবলেম থাকে, সো দ্যাট ক্যান বি সলভ ইন এ ইজিয়ার ওয়ে। ওকে, কিরকম ভাবে না, জাস্ট ইমাজিন করো যে আমাদের কাছে একটা বড় টাওয়ার আছে। সো ইমাজিন ইউ হ্যাভ টু ক্লিন আ ভেরি টল টাওয়ার, একটা বিশাল বড় টাওয়ার আছে, তোমাকে সেটাকে ক্লিন করতে বলেছে। এখন তুমি যদি অ্যাজ এ হোল সেটাকে ভাবো, তুমি বলি বাবা এ কি বড় কাজ, এত বড় টাওয়ারকে আমি বা আমরা কিভাবে এটাকে ক্লিন করব। নাও you break down the entire cleaning process into smaller one. কিভাবে না, instead of thinking about the whole tower at once, you just say I'll just clean one floor and then do the same for the next floor. Okay, so the step by step idea makes the big task easier. Okay, so that is what the recursion does. Okay, so easier way to solve big problems. Next one is the less instruction needed. কিরকম না, তোমরা পেঁয়াজ দেখেছো, সো পেঁয়াজের ধরো খোসা ছাড়াতে হবে। তো আমি যদি বলি কাউকে যে কিপ পিলিং ওয়ান লেয়ার অফ দ্য অনিয়ন আনটিল নো লেয়ার ইজ লেফট, তো তোমাকে কি করলে খোসা ছাড়ালে দিয়ে অনিয়ন যদি দেখো, পেঁয়াজ যদি দেখো, দেখবে সেম টাইপেরই তোমার ফরমেশনটা তোমার থাকে। তো তুমি যদি সেটাকে ছাড়াও পেঁয়াজটাকে, মানে ওইভাবে যদি খোলাগুলোকে আস্তে 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 ছাড়াও, হ্যাঁ, সো কিপ পিলিং ওয়ান লেয়ার of the onion until no layer is left. Just one simple instruction আমি যদি দিই, so you don't need to explain every single step separately. Just give one simple instruction that repeats itself. যে ওই keep peeling one layer
of the onion until no layer is left. Just এই একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখলাম, এটাই করতে থাকবে প্রত্যেকবার। ওকে, and the last one is clear and simple to explain. Okay, so do the same thing again with the smaller part. এই পেঁয়াজের খোসা ছাড়ানোর এক্সাম্পলটা যদি প্রথমে দেখবে পেঁয়াজের খোলাগুলো বড় বড় হয় এবং যত তুমি ভেতরের দিকে যাবে দেখবে তার শেপটা ছোট হতে থাকছে। ওকে, সো দ্যাট মিনস it becomes the smaller. Okay, so do the same thing again with the smaller part. Okay, so instead of listing a long set of different steps, তো তোমাকে অনেকগুলো স্টেপ লিখতে হচ্ছে না, জাস্ট একটাই সিঙ্গেল ইনস্ট্রাকশন, সেটাকেই বারবার বারবার তুমি প্রসেস করবে। ওকে, সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ রিকারশন। ওকে, নাও হোয়াট আর দ্য লিমিটেশনস? ভালো করে ভাবো, ধরো তুমি কোনো একটা কাজ নিজে খুব তাড়াতাড়ি করতে পারো, ওকে, কিন্তু তোমাকে যদি সেটা ডিরেক্টলি না করতে দিয়ে একটা আমি লাইন তৈরি করলাম যেখানে 10 জনকে আমি দাঁড় করালাম এবং কি বললাম না, each of you must ask the next person to do the work and wait for the answer, যেরকম ঠিক ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে হয়েছিল। যেমন ধরো আমি যদি ডিরেক্টলি করতে চাইতাম, হ্যাঁ, যে 5 ফ্যাক্টরিয়াল ইকুয়াল 5 into 4 into 3 into 2 into 1, এই গুণটা করাটা অনেকটা ইজি। রাদার দ্যাট আমি এটাকে কিরকম করলাম, 5 ফ্যাক্টরিয়াল না করে 5 into 4 ফ্যাক্টরিয়াল। সো আই হ্যাভ টু ওয়েট আনটিল যতক্ষণ না এই 4 ফ্যাক্টরিয়ালের ভ্যালুটা আমি জানতে পারছি। আবার 4 ফ্যাক্টরিয়াল তাকে করছি কি 4 into 3 ফ্যাক্টরিয়াল, তাহলে আমি কি করছি 4 ফ্যাক্টরিয়াল ভ্যালুটা ততক্ষণ পাচ্ছি না যতক্ষণ না এই 3 ফ্যাক্টরিয়ালের ভ্যালুটা আমি জানতে পারছি। ওকে, সো দিস ইউজেস মোর এনার্জি অ্যান্ড টাইম, ওকে, দেন জাস্ট ডুইং ইট ডিরেক্টলি। তুমি ডিরেক্টলি যদি এটাকে মাল্টিপ্লাই করতে অনেক সোজা হয়ে যেত, রাদার দ্যান স্প্লিটিং ইট আপ, ওকে, অর ব্রেকিং ডাউন ইনটু দ্য প্রবলেম অফ দ্য সেম টাইম। Okay, right, can be slow. So instead of finishing a job in one go, recursion breaks it into many teeny repeated steps. এই যে repeated steps, 5 factorial মানে 4 factorial ক্যালকুলেট করতে হবে, সেটা করতে গেলে 4 into 3 factorial করতে হবে, 3 factorial আবার ক্যালকুলেট করতে গেলে তোমাকে 3 into 2 factorial ক্যালকুলেট করতে হবে, 2 factorial করতে গেলে 2 into 1 factorial করতে হবে, 1 factorial মানে হচ্ছে 1 into আবার 0 factorial. So 0 factorial means 1. So then after calculating this 1 factorial, you put that value here, you will get 2 factorial, সেই ভ্যালুটা এখানে বসাবে, দিলে তুমি 3 factorial পাবে, 3 factorial ভ্যালুটা এখানে বসালে 4 পাবে, 4 এরটা এরকম পাবে। সো ক্যান বি স্লো। ওকে, রিস্ক অফ নেভার স্টপিং। এবার তুমি যদি এই বেস কন্ডিশনটা যেটা দিতে যদি ভুলে যাও, এই যে 0 factorial মানে যে 1 যেটা আমরা আগে করেছি, এটা যদি দিতে ভুলে যাও, ওকে, সো দিস মিন্স ইফ ইউ forget to give some instruction that stop after this point, যদি ভুলে যাও তাহলে কি হবে, that will keep repeating the same task forever, মানে ইনফাইনাইট টাইমস চলতে থাকবে। ওকে, এবং কম্পিউটারে তো আর সেটা ইনফাইনাইট টাইমস চলে না, একটা টাইম পরে গিয়ে তোমার ক্র্যাশ করবে। ওকে, প্রোগ্রামটা। ওকে, সো নট অলওয়েজ দ্য বেস্ট ওয়ে। ওকে, সো সাম টাস্ক আর ফাস্টার ইফ ইউ জাস্ট ডু দেম স্টেপ বাই স্টেপ instead of breaking them into smaller and smaller parts. Okay, so these are the limitations of recursion. Okay, now আমরা এবার যেটাতে আসছি সেটা হচ্ছে যে সার্চিং। আচ্ছা, সার্চিং মানে কি, কিছু একটা খুঁজছি, প্রশ্ন হচ্ছে কোথায় খুঁজবো, কি খুঁজবো। একটা এক্সাম্পল দেখো, সো ডেইলি লাইফের একটা এক্সাম্পল যদি আমরা বলি কি না, লুকিং ফর আ নেম ইন দ্য টেলিফোন ডিরেক্টরি, এটা আগে ছিল, এখনকার দিনে তোমরা হয়তো নাও জানতে পারো, বাট তোমরা কিন্তু এইটার সাথে ফ্যামিলিয়ার। যদি লাইব্রেরিতে গিয়ে যদি বুক সার্চ করো, সো দ্যাট ইজ অ্যান সার্চিং টেকনিক। আর ডিকশনারিতে ধরো কোনো একটা ওয়ার্ড, তার মানে হয়তো তোমরা জানো না, তোমাদেরকে খুঁজতে হবে, তাহলে কি করবে, তোমরা ডিকশনারিতে খুঁজবে। হ্যাঁ, সো দ্যাট ইজ অ্যান অ্যানাদার সার্চিং। সো সার্চিং ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং আ স্পেসিফিক আইটেম or a piece of information from a collection of items. Okay, so the main thing is যে একটা বা দুটো আইটেম নেই, there is a large collection of items এবং তার মধ্যে থেকে তোমাকে কোনো একটাকে খুঁজতে হবে। Okay, so that is the finding a specific item or a piece of information. Okay, right, so that is the example that is the searching. Okay,
or meaning of searching. এবার আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ফার্স্ট লিনিয়ার সার্চ। ওকে, সো দ্যাট ইজ ভেরি ট্রিভিয়াল। কি করা হচ্ছে না, লিনিয়ার সার্চ ইজ আ ভেরি simple method for finding an item from a list, okay, or in a list. Okay, কিভাবে খোঁজা হচ্ছে না, চেকিং ইচ এলিমেন্ট ওয়ান বাই ওয়ান, একটার পর একটা তুমি খুঁজছো until the specific element is or the desired element is found. তো একটা এক্সাম্পল দেখো, ধরো এরকম একটা অ্যারে আমার কাছে আছে, কালেকশন, এখানেতে এতগুলো এলিমেন্ট আছে। এবার তুমি ধরো এই 30 যে এলিমেন্টটা, এটাকে তুমি খুঁজতে চাইছো। ওকে, সো কি কাজ হবে? সো আমরা একদম বিগিনিং এখান থেকে শুরু করব, এবং এই যে এলিমেন্টটা যেটা দিয়েছে এটাকে আমরা বলি কি এলিমেন্ট, যেটা আমাকে খুঁজতে হবে। তো আমি কি করব, এই কি এলিমেন্টের সাথে এই প্রথম এলিমেন্টটা কম্পারিজন করব, যে এই দুটো কি সেম, ইকুয়াল। যদি ইকুয়াল না হয়, সো আমি কি করব, নেক্সট এলিমেন্টটার সাথে কম্পেয়ার করব। তার মানে এটা গেল, এটার সাথে হলো না, দেন আমি কি করব, এটাকে মুভ ফরওয়ার্ড করে এখানে এটার সাথে চেক করব। দেন নেক্সট 25 ইকুয়াল 30 নট ইকুয়াল, সো দেন আমি এগেন মুভ ফরওয়ার্ড করে এর সাথে কম্পেয়ার করব। সো 30 ইজ ইকুয়াল। ওকে, সো এবার কোন পজিশনে পাওয়া গেছে দেখো, ইন্ডেক্স 1 2 3 4 5, সো পজিশন 3 তে পাওয়া গেছে। ওকে, সো নেক্সট 30 ফাউন্ড এট পজিশন 3। ওকে, এটা দেখতে পারো। সো নেক্সট 30 ইজ ফাউন্ড এট পজিশন 3, রাইট? সো লিনিয়ার সার্চ মানে কি, তুমি একটা কালেকশন তোমার কাছে রয়েছে, তুমি একটা আইটেম বা একটা পিস অফ ইনফরমেশন খুঁজবে। সো ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং অ্যান্ড ইউ হ্যাভ টু লুক ওয়ান বাই ওয়ান until the desired element is found. Okay, so that is the concept of linear search, right? আচ্ছা, এখানে একটা জাস্ট আমি অ্যালগোরিদম দেখিয়েছি, জাস্ট এটা কিছুই নেই, কিছু এটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে কন্টেনিং দ্য লিস্ট অফ n নাম্বারস, দ্যাট ইজ দিস n। ওকে, আর x হচ্ছে যে এলিমেন্টটাকে তুমি খুঁজতে চাইছো, ডিজায়ার্ড এলিমেন্ট। ওকে, তাহলে তুমি কিভাবে লিখবে? স্টেপ 1, স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট এলিমেন্ট, যেটা ওই আগের স্লাইডেই আমি জাস্ট দেখালাম, স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট এলিমেন্ট, দ্যাট ইজ ইন্ডেক্স 1, অ্যান্ড রিপিট আনটিল দ্য লাস্ট এলিমেন্ট, মানে আপ টু ইন্ডেক্স n পর্যন্ত তুমি যাবে। যদি a অফ ইন্ডেক্স ইকুয়াল x হয়, এটা তো আগেই অ্যারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে কিভাবে 1D অ্যারে অ্যাক্সেস করতে হয়। সো a অফ ইন্ডেক্স ইকুয়াল যদি x হয়, তাহলে তুমি বলবে যে এই ইন্ডেক্সে এলিমেন্টটা পাওয়া গেছে, দিয়ে স্টপ হয়ে যাবে। আদারওয়াইজ যদি if the loop ends and no match is found, তাহলে তুমি বলবে যে এলিমেন্টটা পাওয়া যায়নি, পাওয়া করেনি। যদি আমরা আগের এটাতে দেখি, যেমন এইখান থেকে যদি এক্সাম্পলটা দেখাই, তাহলে এটা যদি আমি এ বলি, তাহলে 1 2 3 4 5, সো স্টার্ট ফ্রম ইন্ডেক্স 1 আনটিল দ্য ইন্ডেক্স n। ওকে, সো এবার আমরা কি করছি, দিস ইজ x অ্যাকর্ডিং টু প্রিভিয়াস স্লাইড। তাহলে এবার আমরা কি করছি, a অফ ইন্ডেক্স ইকুয়াল x, এটা চেক করছি। কতক্ষণ চেক করছি? যতক্ষণ না আমি এই লাস্ট ইন্ডেক্সে এসে পৌঁছাচ্ছি। এবার 30 তো পেয়ে গেলাম থার্ড ইন্ডেক্সে। এবার যদি আমাকে কেউ বলে যে 55, এটা তোমাকে খুঁজতে হবে, তো আমি কি করব, প্রথম থেকে শুরু করলাম, করে এই লাস্ট পর্যন্ত এলাম, এবং কোথাও এটা ইকুয়ালিটি হয়নি। তাহলে তখন কি হবে, তখন এই এলিমেন্টটা পাওয়া গেল না। তাহলে সেটা কোনটা স্যাটিসফাই করলো, এখানেতে এই যে if the loop ends and no match is found, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো, সো এলিমেন্ট নট ফাউন্ড। সো দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ লিনিয়ার সার্চ। ওকে, এবার এই লিনিয়ার সার্চের লিমিটেশনস কি? একটা প্রথম যেটা লিমিটেশন, সেটা হচ্ছে স্লো ফর লার্জ ডেটা। ওকে, যদি হিউজ নাম্বার অফ ডেটা তোমার কাছে থাকে, তাহলে এটা স্লো হবে। কেন? তার কারণ ধরো মিলিয়নস অফ আইটেমস তোমার কাছে আছে। ওকে, এবং তোমাকে একদম শেষের দিকে গিয়ে কোনো একটা আইটেমকে খুঁজতে হবে। সো ইউ ক্যান নট জাম্প, ইউ হ্যাভ টু গো ওয়ান বাই ওয়ান, তোমাকে একটা 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 করে যেতে হবে। সো তার মানে তোমার মিলিয়নস, মানে ভাবো, হ্যাঁ, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। ওকে, সো তুমি যদি এই 9 লাখের কাছে কোনো একটা আইটেম আছে, সেটাকে যদি খুঁজতে চাও, তাহলে বুঝতেই পারছো একটা হিউজ সময় নেবে। হোয়ারঅ্যাজ তোমাকে যদি এরকম কোনো একটা আইটেম খুঁজতে বলা হয়, যেটা ধরো 3 নম্বর ইন্ডেক্স আছে, সেটা খুব ফাস্ট হবে। বাট আমরা সবসময় খারাপটার দিকে ভাবি। ওকে, সো স্লো ফর লার্জ ডেটা, সো লিনিয়ার সার্চ চেকস ইচ এলিমেন্ট ওয়ান বাই ওয়ান। সো ইফ দ্য লিস্ট ইজ ভেরি লং, ইট টেক্স লট অফ টাইম। ওকে, সেকেন্ড হচ্ছে ইট ইজ নট এফিসিয়েন্ট। কেন?
তার কারণ ওই যেটা আমি বললাম যে ইভেন ইফ দ্য আইটেম ইজ অ্যাট দ্য ভেরি এন্ড, দ্য সার্চ স্টিল হ্যাজ টু চেক এভরিথিং বিফোর ইট। যে 1/1 মানে সেই 9 লাখে আমি বললাম যে 9 লাখের কাছে একটা কোনো আইটেম আছে, তো তুমি তো ডিরেক্টলি 9 লাখে যেতে পারবে না, তোমাকে কি করতে হবে, 1/1 তোমাকে মুভ করতে হবে, এবং দ্যাট উইল টেক a lot of time. Okay, so on average it takes n/2 steps. Okay, so where n is the number of elements, so in the worst case it takes n steps. Okay, আরেকটা জিনিস হচ্ছে যে ধরো তুমি কোন একটা এলিমেন্টকে খুঁজছো, ধরা যাক যে ডিকশনারিতে তুমি যখন কোন একটা ওয়ার্ড ধরো খুঁজছো, তো ডিকশনারি কি হয়, ডিকশনারিতে সমস্ত জিনিসটাই একটা আলফাবেটিক্যাল অর্ডারেতে সাজানো থাকে, মানে প্রথমে এ দিয়ে যে ওয়ার্ডগুলো সেগুলো থাকে, তারপরেতে বি দিয়ে যে ওয়ার্ডগুলো সেগুলো থাকে, তারপরে সি দিয়ে যেগুলো থাকে সেরকম এরকম ভাবে সাজানো থাকে। তো তোমাকে যদি এখন বলা হয় যে জেড দিয়ে তুমি কোন একটা এলিমেন্টকে খোঁজো, তো তুমি নর্মাল কি করবে, তুমি নিশ্চয়ই এ বি সি ডি খুঁজবে না, জানো জেড একদম লাস্টে থাকে, তো আমি লাস্টের দিকে গিয়ে খুঁজতে শুরু করব, প্রথম দিকের গুলো খুঁজবো না, এটাই তো, তবেই তো আমার টাইমটা কম লাগবে। কিন্তু লিনিয়ার সার্চের ক্ষেত্রে কি হচ্ছে না, জেড দিয়ে যতই খুঁজি ওই এ দিয়ে যত ওয়ার্ড আছে সব খুঁজতে হবে, বি দিয়ে যত ওয়ার্ড আছে তত খুঁজতে হবে, সব খুঁজে 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 লাস্টে গিয়ে জেডে আমরা পৌঁছাবো, এবং তারপরেতে জেডেতে গিয়ে যে ওয়ার্ডটা আমি খুঁজবো সেটা আমি পাবো। So it will take a lot of time, so that is why doesn't use order. So even if the list is sorted like 1 2 3 4 5, so linear search doesn't take the advantage of that. মানে এখানেতেই ধরো আমাকে যদি 5 কে খুঁজতে হয়, হ্যাঁ সর্টেড হয়ে আছে, তাহলে আমি একদম 5 মানে লাস্টে গিয়ে খুঁজতে পারি, বাট এ কি করবে, প্রথম থেকে শুরু করবে একদম লাস্টে যাবে, সো ইট ক্যান নট টেক দ্য অ্যাডভান্টেজ অফ দ্যাট। ওকে, সো দ্যাট ইজ the problem. Okay, so these are the problems of linear search. Okay, so সেই কারণে আমরা কি করছি, নেক্সট একটা সার্চিং এ যাচ্ছি, দ্যাট ইজ বাইনারি সার্চ। কিন্তু বাইনারি সার্চে কি করে না, বাইনারি সার্চ হচ্ছে একটা এফিসিয়েন্ট অ্যালগরিদম, মিন্স অ্যালগরিদম ইন এ সেন্স এফিসিয়েন্ট মিন্স খুব কম সময়ে সার্চ করে, বাট একটাই কন্ডিশন, সেটা হচ্ছে যে কালেকশন অফ ডেটার উপরেতে তুমি এই বাইনারি সার্চ করতে চাইছো সেইটাকে কিন্তু তোমাকে আগে শর্ট হয়ে থাকতে হবে। ঠিক আছে, মানে আমি যদি একটা নাম্বার বলি, সেই নাম্বারগুলোকে আইদার অ্যাসেন্ডিং মিন্স বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়, যে কোনো একটাতে এটাকে সাজিয়ে রাখতে হবে। তার মানে যে আমার কাছে যদি র্যান্ডম ডেটা থাকে, র্যান্ডম ডেটা থাকে, ধরো রইল 1 1 5 3 4 2, যদি এরকম থাকে, এইরকম ডেটার উপরে কিন্তু আমরা বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারবো না। তার কারণ হচ্ছে বাই নেচার অফ দ্যাট অ্যালগরিদম, আমি সেটা বোঝালে বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে আমাকে করতে গেলে কি হবে, এই ডেটার উপরে আমরা করতে পারবো না, তাহলে এইটার উপরে করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এইরকম ভাবে শর্টেড অর্ডারেতে এই ডেটাটাকে, মানে ছোট থেকে বড় এই অর্ডারেতে সাজিয়ে রাখতে হবে। তার কারণ হচ্ছে কি না, এই উপরের গুলো যদি আমি ধরি, এটাকে এই ধরো যদি আমি এরকম অ্যারে হিসেবেতে ধরলাম, ওকে, জাস্ট বোঝানোর সুবিধের জন্য, তাহলে এটা হচ্ছে ইন্ডেক্স 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ওকে, এবার কেন এই যদি আনসর্টেড মিন্স র্যান্ডম অর্ডারেতে যদি ডেটা থাকে তার উপরে কেন করতে পারবো না, আর যদি শর্টেড থাকে তাহলে তার উপরে কেন করতে পারবো, সেটাই কম্পারিজন করার জন্য এই দুটো। দেখো কি বলছে, স্টার্ট উইথ দ্য মিডল অফ দ্য লিস্ট। এই মিডটা কি করে বের করবে না, এইটা হচ্ছে যদি স্টার্টিংটা যদি স্টার্ট হয় আর লাস্ট ইন্ডেক্সটা যদি এন্ড হয়, তাহলে মিডটা আমরা ক্যালকুলেট করছি হচ্ছে স্টার্ট প্লাস এন্ড ডিভাইডেড বাই 2। ওকে, তার মানে এক্ষেত্রে যেটা হবে সেটা কত, 1 প্লাস 5 বাই 2, সো দ্যাট ইজ ইকুয়াল 3, 6/2 3। ওকে, তার মানে দিস ইজ দ্য মিডল। ওকে, সো ইফ দ্য মিডল এলিমেন্ট ইকুয়াল টার্গেট, ওকে, তাহলে একটা এলিমেন্ট ধরো আমরা খুঁজি সে 4 যদি খুঁজি, তাহলে ইফ দ্য মিডল এলিমেন্ট ইজ টার্গেট তাহলে ফাউন্ড, বাট আমরা যেটা খুঁজতে চাইছি কি সেটা হচ্ছে 4। ওকে, সো এইখানেতে মিডল এলিমেন্ট যেটা এই দুটো, এটা কোনোটাই 4 নয়, রাইট? ওকে, এইবার দেখো, এইবার যে ডিসিশনটা নিচ্ছি সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইফ টার্গেট মানে এই যে কি এলিমেন্ট যেটা যদি স্মলার হয়, কার থেকে স্মলার না এই মিডল এলিমেন্টের থেকে যদি স্মলার হয়, তাহলে সার্চ অনলি ইন দ্য লেফট হাফ। তার মানে
যে কি এলিমেন্টটা সেটা যদি এই মিডল এলিমেন্টটার থেকে ছোট হয়, তাহলে আমরা শুধু বাঁ দিকটাতে খুঁজবো, বাকিটাকে ডিসকার্ড করে দেবো, মানে বাদ দিয়ে দেবো, খুঁজবো না ওই দিকটাতে, ঠিক আছে। আর যদি 3-এর থেকে বড় হয় তাহলে আমরা শুধু ডান দিকে খুঁজবো, বাঁ দিকটাকে বাদ দিয়ে দেবো, আর খুঁজবো না, শুধু ডান দিকে খুঁজবো, ঠিক আছে। এই শর্টেড সিকোয়েন্সটা নেওয়ার জায়গাটাই হচ্ছে এটা। যদি এটা আনশর্টেড থাকে, যেরকম লিনিয়ার সার্চের ক্ষেত্রে তুমি করতে পারছো, বাট বাইনারি সার্চের ক্ষেত্রে এটা করতে পারবে না, তার কারণ এটা যদি হ্যাপাজার্ড থাকে তুমি তো ডিসিশনটাই নিতে পারবে না যে টার্গেট এলিমেন্টটা মিডল এলিমেন্টের থেকে ছোট না বড়, এই ডিসিশনটা নিতে পারবো না যদি এটা আমরা র্যান্ডম অর্ডারে নিই। বুঝতে পেরেছো? এই জায়গাতে হচ্ছে প্রবলেমটা। সেই কারণেতে বাইনারি সার্চ যখন আমরা ইউজ করি তখন আমাদেরকে এরকম শর্টেড সিকোয়েন্স নিতে হয়, যাতে করে মিডল এলিমেন্টটা আমরা নিই, তাহলে মিডল এলিমেন্টের থেকে ছোটগুলো নিশ্চয়ই তার আগে আছে আর বড় এলিমেন্টগুলো তার পরে আছে, তাহলে যে এলিমেন্টটা খুঁজবো মানে কিটা বা টার্গেট যে এলিমেন্টটা, সেটা আমরা এই মিডল এলিমেন্টের সাথে কম্পারিজন করে বুঝতে পারবো যে তার বাঁ দিকে আছে, মানে মিডল এলিমেন্টের বাঁ দিকে আছে না ডান দিকে আছে। এইটা যদি খুঁজতে পারি তাহলে যে দিকে থাকবে শুধু সেই দিকটাতেই খুঁজবো। যেমন ধরো এই এক্সাম্পলটাতে আমরা 4 ধরেছি, তাহলে 4 কি আছে, ডান দিকে থাকবে, 3-এর থেকে বড়, তাহলে এই পোর্শনটাকে আমরা ডিসকার্ড করলাম। দিয়ে আমরা কি করলাম, নেক্সট যেটা করলাম সেটা হচ্ছে যে যখনই এদিকে আছে তখন স্টার্টটাকে, যেটা 1 ছিল সেই স্টার্টটাকে আমরা আপডেট করছি কিসে না, স্টার্ট ইকুয়াল মিড প্লাস 1। কেন মিড প্লাস 1 কেন করলাম, তখন মিডল এলিমেন্টের সাথে অলরেডি আমার চেক হয়ে গেছে। আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই মিড প্লাস 1 মানে এইটা থেকে আপ টু এন্ড এইটুকুটার মধ্যে খুঁজতে হবে। তাহলে তখন কি হলো 4, তাহলে নেক্সট টাইম যখন এইটা করলাম তাহলে তখন মিড কত দাঁড়াবে, মিড ইকুয়াল দাঁড়াবে 4 প্লাস 5 ডিভাইডেড বাই 2, সো 9 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল 4.5, বাট আমরা ফ্র্যাকশন পার্টটাকে ডিসকার্ড করি এখানেতে 4, তাহলে এটা 4, তার মানে নেক্সট টাইম হচ্ছে এইটা হচ্ছে আমার মিডল এলিমেন্ট 4। তাহলে এবার কি হচ্ছে, কিটা যখন আমি খুঁজবো তাহলে আমার কি হচ্ছে এ মিড ইকুয়াল 4, ওকে, তাহলে ম্যাচ করলো, তাহলে আমি খুঁজে পেলাম। তাহলে আমার কটা কম্পারিজন লাগলো, জাস্ট দুবার মিড কমপ্লিট করতে হলো। আর হোয়ার অ্যাজ আমাকে যদি লিনিয়ার সার্চে করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এর সাথে কম্পেয়ার করতে হবে, এর সাথে কম্পেয়ার করতে হবে, এর সাথে কম্পেয়ার করতে হবে, দেন এখানে কম্পেয়ার করে আমি ম্যাচ পাবো। তার মানে 4টে, আর এখানে আমি পাচ্ছি 2টো কম্পারিজন। ওকে, তার মানে বুঝতেই পারছো যে বাইনারি সার্চ অনেক বেশি তোমার টাইম এফিসিয়েন্ট। ওকে, সো দ্য রিপিট দ্য প্রসেস আনটিল দ্য এলিমেন্ট ইজ ফাউন্ড অর দ্য লিস্ট ইজ এমটি। আমি যেটা দেখালাম এখানে এলিমেন্ট ইজ ফাউন্ড, তুমি এরকম কোন একটা এলিমেন্ট নিয়ে সেম প্রসেসে তোমরা চেক করে দেখতে পারো। ওকে, জাস্ট আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এইখানটাতে এরকম একটা লিস্ট আছে, ওকে, এটা 1 2 3 4 5 6 7 7টা এলিমেন্ট আছে। সো আমাকে খুঁজতে হবে 50, সো টার্গেট ইজ 50। সো স্টার্ট উইথ দ্য হোল লিস্ট, আমরা এটাকে নিয়ে করলাম, তার মিডিল ক্যালকুলেট করলাম। সো 1 প্লাস 7, আমার এই ইন্ডেক্সটা বসানোর কারণ হচ্ছে এটা মিড ইকুয়াল 1 প্লাস 7 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল 4। ওকে, so 4 means 40, so that is the middle element. Okay, so compare 40 with 50, so 50 is larger, so searching in the right half. কেন আমি এই ডিসিশন নিতে পারছি, জাস্ট বিকজ মাই লিস্ট ইজ শর্টেড, মানে ছোট থেকে বড় হতে সাজানো আছে, সেই কারণে এইটা আমি নিতে পারছি। যদি এইটা সাজানো না থাকতো তাহলে এই ডিসিশনটা আমি নিতে পারতাম না, ঠিক আছে। সেই কারণে যদি লিস্ট ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজানো না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বাইনারি সার্চ করতে পারবো না। তাই তখন কি করতে হবে, আমাদেরকে ওটাকে সাজিয়ে নিতে হবে ছোট থেকে বড়তে, দেন আমরা বাইনারি সার্চ করতে পারবো। ওকে, সো কম্পেয়ার 40 উইথ 50, 50 ইজ লার্জার, সো সার্চ ইন দ্য রাইট হাফ। ওকে, সো সেই কারণে দেখো যে আমার নেক্সট টাইম যে লিস্টটা সেটা কিন্তু ছোট হয়ে গেছে, 50 60 70 হয়েছে। ওকে, সো এগেইন আমার এটা 7, আর এটা আমি কি বলেছি মিড প্লাস 1 হবে, সো তার মানে 5, সো 5 প্লাস 7 নেক্সট যে মিড ক্যালকুলেট হবে, সো 5 প্লাস 7 divided by 2, so 12 divided by 2 that is equal 6, so 6 means 60. Okay, so you mid 60, so compare 60 with 50, so 50 is smaller, so search in the left half. Okay, তার মানে এই বাঁ দিকে খুঁজতে হবে। ওকে, সো নিউ সার্চ যেটা স্পেস মানে যে এলিমেন্টটার উপর খুঁজতে হবে সেটা হচ্ছে 50। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে,
বাঁ দিকে খুঁজছি, তাহলে আমার স্টার্ট ছিল আগেরটার ক্ষেত্রে, মানে এখানে যখন হলো রাইটে সার্চ ইন দ্য রাইট হাফ, তাহলে তখন স্টার্ট আমার আপডেট হচ্ছে মিড প্লাস 1 দিয়ে, ওকে। বাট যখন এইখানেতে আমি চলে আসছি, মানে লেফটে খুঁজছি, তখন এন্ড যেটা, সেই এন্ডটা ক্যালকুলেট হচ্ছে মিড মাইনাস 1 দিয়ে, ওকে। কারণ মিডিল এলিমেন্ট তার থেকে এক কমে আমি খুঁজছি এদিকে, ওকে। এন্ড হচ্ছে মিড মাইনাস 1। তাহলে এইটার ক্ষেত্রে স্টার্ট ছিল 5 এখানেতে, আর এন্ড ছিল 7, বাট এখন তোমার মিড হয়েছে কত 6, সো এন্ড হচ্ছে কত 5, সো স্টার্টও 5 মিডও 5, ওকে। তাহলে মিডল এলিমেন্ট যদি ক্যালকুলেট করতে চাই, সো 5 + 5 ডিভাইডেড বাই 2, তোমার 10 ডিভাইডেড বাই 5, সো মিডল এলিমেন্ট মিডল ইকুয়াল 50। নাও এবার যদি তুমি কম্পেয়ার করো, তাহলে দেখবে 50 উইথ 50, তার মানে ফাউন্ড, ওকে। বুঝতে পেরেছো? কম্পেয়ার 50 উইথ 50, তার মানে ফাউন্ড, রাইট? বুঝতে পেরেছো যে কিভাবে কাজ করছে? আচ্ছা, এবার কিভাবে যাবে দেখো, টেক আ লিস্ট অফ নাম্বারস দ্যাট ইজ অলরেডি সর্টেড, মানে একটা কালেকশন অফ এলিমেন্টস নেবে যেটা ছোট থেকে বড়তে সাজানো রয়েছে, ওকে। সো চুজ দ্য নাম্বার ইন দ্য মিডল অফ দ্য লিস্ট, ওই লিস্টের মিডলে যে নাম্বারটা সেটা চুজ করো। ইফ দিস মিডল নাম্বার ইজ 1 ইউ আর লুকিং ফর, ওই যদি মিডল নাম্বারটা সেটা হয় যেটা তুমি খুঁজছো, সো স্টপ, ইউ ফাউন্ড ইট, তুমি পেয়ে গেছো। ইফ দ্য নাম্বার ইউ ওয়ান্ট ইজ স্মলার দ্যান দ্য মিডল নাম্বার, যে নাম্বারটা তুমি খুঁজছো সেটা মিডল নাম্বারের থেকে ছোট, সো ইগনোর দ্য রাইট হাফ, রাইট হাফটাকে ভুলে যাও, অনলি কিপ দ্য লেফট হাফ, বাঁ দিকটাকে রাখো, ওকে। অ্যান্ড ইফ দ্য নাম্বার ইউ ওয়ান্ট, যে নাম্বারটা তুমি খুঁজতে চাইছো সেটা যদি মিডল নাম্বারের থেকে বড় হয়, তাহলে তুমি কি করবে, ইগনোর দ্য লেফট পার্ট আর কিপ দ্য রাইট পার্ট, ওকে। নাও রিপিট স্টেপ 2 to 5, মানে এই 2 থেকে 5 এটাকে তুমি রিপিট করো উইথ দ্য রিমেনিং হাফ অফ দ্য লিস্ট, মানে যে হাফটাতে তুমি কাজ করছো সেই হাফটার রেসপেক্টে তুমি এইটা করো, ওকে। এবার লাস্টে কি হচ্ছে, যদি পাওয়া যায় তাহলে ফাউন্ড হয়ে যাবে, আর যদি পুরো লিস্ট করার পর ইফ নো নাম্বারস আর লেফট দেন দ্য নাম্বার ইজ নট ইন দ্য লিস্ট, এমন একটা নাম্বার তুমি খুঁজছো যেটা লিস্টে নেই, তাহলে কি হবে, এই খুঁজতে 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 কি হবে, একটা সময় গিয়ে আর কোনো নাম্বার পড়ে থাকবে না, ঠিক আছে, তখন কি হবে, দ্য নাম্বার ইজ নট ইন দ্য লিস্ট। সো দিস ইজ বাইনারি সার্চ। কেন বাইনারি? তার কারণ বাইনারি সিস্টেমেতে দুটো জিনিস, 0 আর 1, ঠিক আছে, মানে 2। এখানে কি হচ্ছে, যে আমার যে লিস্ট যেটা থাকছে সেই লিস্টটাকে আমি দুটো হাফে ভাগ করছি, অ্যান্ড আই এম ওয়ার্কিং, মানে আমরা কাজ করছি কি না একটা পার্টিকুলার হাফেতে, সেটাকে আবার কি করছি, ডিভাইড করছি, মানে তার মিডিল এলিমেন্ট নিচ্ছি, তার সাথে কম্পেয়ার করছি, করে আবার সেটাকে ডিভাইড করে দিচ্ছি যে কোন পার্টটাতে কাজ করব। তার মানে প্রত্যেকবার প্রবলেমটা আমার ছোট হতে 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 আসছে, সার্চ যে স্পেসটা, হ্যাঁ। আমি যদি দেখাই, তার মানে এইরকম যদি হয় এই মিডিল, এবার যদি লেস দেন হয় তাহলে আমি শুধু এইটুকু পোর্শনকে নেব, ওকে, এইটুকু পোর্শন নিলাম। এবার এটার ক্ষেত্রে এটা হচ্ছে মিডিল, এবার যদি গ্রেটার হয় তাহলে শুধু এইটুকু পোর্শন আমি নিচ্ছি, ঠিক আছে। এইরকম ভাবে কি হচ্ছে, আমার সার্চ স্পেসটা ছোট হতে হতে আসছে, হ্যাঁ। মানে এটা যদি n হয়, তার মানে এটা হচ্ছে আমার n/2, এটা কত হবে n/4, মানে আরো ডিভাইডেড বাই 2, এরকম ভাবে ভাগ হতে হতে যাচ্ছে, হ্যাঁ। এরকম ভাবে করতে করতে এটা কত হবে, এটা আবার যদি ভাগ করি করে যদি লেস দেন হয়, তার মানে এইটুকু পোর্শনটা, তার মানে এটা হলো n/8, এরকম ভাবে তোমার ছোট হতে হতে আসছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার এই যে শর্টিং এর যে কথাটা বললাম, দ্যাট ইজ শর্টিং। এবার এই শর্টিং জিনিসটা কি সেইটা একটুখানি আমরা ডিসকাস করি, যেহেতু আমাদের সিলেবাসে একদম লাস্টের দিকে শর্টিংটা রয়েছে, সেই জন্য আমরা এবার শর্টিংটাকে দেখি। সো শর্টিং মিনস অ্যারেঞ্জিং আ কালেকশন আইটেমস, ওকে। আইটেম কি হতে পারে, নাম্বার থাকতে পারে, নেমস থাকতে পারে, ওয়ার্ডস থাকতে পারে, ওকে, ইন আ পার্টিকুলার অর্ডার। কিরকম অর্ডার হতে পারে না, অ্যাসেন্ডিং অর্ডার, তার মানে ফ্রম স্মল টু বিগ, ছোট থেকে বড়, যেমন 2, 5, 8, 10। ফ্রম বিগ টু স্মল হতে পারে, দ্যাট ইজ দ্য ডিসেন্ডিং অর্ডার, তাহলে 10, 8, 5, 2 এরকম ভাবে তোমার রয়েছে। যদি আলফাবেটিক্যাল অর্ডারে বলি তাহলে A B C এরকম ভাবে A to Z, তাহলে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো এরকম ভাবে তোমার সর্টেড থাকছে।
ঠিক আছে। আর রিভার্স আলফাবেটিক্যাল মানে উল্টোটা, মানে জেব্রা, টাইগার, মানে উল্টো, জেড দিয়ে যেগুলো শুরু সেগুলো আগে থাকবে, তারপরে হচ্ছে তোমার ওয়াই দিয়ে যেগুলো, তারপরে এক্স দিয়ে যেগুলো, মানে উল্টো অর্ডারে, রিভার্স অর্ডারে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার সর্টিং এর এটা। তার মানে মেইন যে জায়গাটা সেটা হচ্ছে অ্যারেঞ্জিং আ কালেকশন অফ আইটেমস, ওকে, সরি, কালেকশন অফ আইটেমস ইন আ পার্টিকুলার অর্ডার, রাইট? এটাই হচ্ছে তোমার সর্টিং এর জায়গাটা। আচ্ছা, এইবার আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে বাবল সর্ট। বাবল কথাটার মানে হচ্ছে বুদবুদ, ঠিক আছে, বাংলায় যদি বলি। তার মানেতে কি হচ্ছে, দেখো তোমরা যদি জলেতে ফু দাও, মানে বাবলস যদি দেখো, তাহলে কি হয়, নল দিয়ে যখন যেটা বেরোয় সেটা সব থেকে ছোট, দিয়ে একদম দূরে যেটা থাকে সেটা কিন্তু সব থেকে বড়, তাই তো? তো এখানেতেও ঠিক তাই। তার মানে আমার যে লিস্ট অফ আইটেমস যেটা থাকবে তার একদম লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে সব থেকে বড়, তার আগে যেটা থাকবে সেটা তার থেকে ছোট, তার আগে যেটা থাকবে সেটা তার থেকে ছোট, এইরকম অর্ডারেতে তোমার থাকবে। আমি দেখাচ্ছি একটা এক্সাম্পলেতে, তাহলে জিনিসটা বুঝতে পারবে। সো বাবল শটে কি করা হচ্ছে না, আমরা জাস্ট নাম্বার রয়েছে, সেই নাম্বারের নেবার মানে পাশাপাশি যে দুটো নাম্বার তাদের মধ্যে কম্পারিজন করছি, ওকে। সো কম্পেয়ার টু নেবার আইটেমস ইন আ লিস্ট এন্ড সোয়াপ দেম ইফ দে আর ইন দ্য রং অর্ডার। রং অর্ডার মানে যদি ছোট বড় হয়, হ্যাঁ, আমি জাস্ট দেখালে বুঝতে পারবে, মানে জাস্ট এইরকম আমি যদি বলি যে ধরো এরকম আছে, ধরো 1 3 2 6 এরকম ধরো রয়েছে। সো আমি নেবার মানে কি 1 আর 3 এই দুটোর মধ্যে কম্পেয়ার করলাম, ওকে। তো এই দুটোর মধ্যে 1 ছোট 3 বড়, ইটস ওকে। এবার 3 আর 2 কম্পেয়ার করলাম, ওকে, বাট দে আর ইন দ্য রং অর্ডার। কেন? তার কারণ আগে 2 থাকবে, তারপর 3 থাকবে, সো আই উইল সোয়াপ। তার মানে 2 এখানে যাবে, 3 এখানে যাবে, ওকে। সো ইট উইল বি লাইক 1 2 3, ওকে, দেন 6। আবার যদি 3 6 কম্পেয়ার করি, সো দে আর ইন দ্য রাইট অর্ডার, সো উই ডোন্ট নিড টু সোয়াপ। তার মানে যখনই এই জিনিসটা হবে তার মানেতে কি হচ্ছে না, আমি যদি এটাকে একটা অ্যারে হিসেবে ট্রিট করি, এটা যদি এ আর আর হয় আর এটা যদি আই হয়, তার মানে এটা হচ্ছে i প্লাস 1। তার মানে আমাকে চেক করতে হবে যে ইফ এ আর আর অফ আই যদি গ্রেটার এ আর আর অফ আই প্লাস 1, এটা যদি হয় তাহলে আই উইল সোয়াপ between ARR of I and ARR of I plus 1, এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করব, ঠিক আছে। আদারওয়াইজ আমরা কিন্তু কিছু করব না, ওকে। সো ইট ইজ কল্ড বাবল সর্ট বিকজ বিগ ভ্যালুস বাবলড আপ টু দ্য এন্ড অ্যান্ড স্মল ভ্যালুস সিঙ্ক ডাউন টু দ্য বিগিনিং। এটা একটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আমি জাস্ট দেখাই সেটা। আচ্ছা, সেটা দেখানোর আগে এই যে এক্সাম্পলটাকে দেখাই, তাহলে বুঝতে পারবে। ধরো এই একটা লিস্ট আছে আমার কাছে, এই লিস্টটা আমার কাছে আছে, ওকে, 5 3 4 1 2। তো এটাকে আমাকে দেখতে হবে, তাহলে এটা লিস্ট, তাহলে 5 3 4 1 2, তাহলে 5 এর সাথে 3 কম্পেয়ার আমি করব, ফার্স্ট কম্পেয়ার 5 and 3, সোয়াপ। কেন? তার কারণ দে আর ইন দ্য রং অর্ডার, 5 বড় 3 ছোট, তাহলে সেই জন্য সোয়াপ করেছি, কম্পেয়ার 5 and 3, ওকে হলো। তাহলে প্রথমে 5 3 ছিল, এখানে এসে এটা 3 5 হয়েছে। দেন কার সাথে কম্পেয়ার করব? 3 5 হলো, তাহলে 5 এর সাথে 4 কম্পেয়ার করব, সো কম্পেয়ার 5 and 4 and সোয়াপ। কেন? তার কারণ 4 আগে থাকবে, 5 এতে থাকবে, সো 4 5 হলো এখানেতে। দেন আমি কম্পেয়ার কার সাথে করব? 5 এর সাথে 1 এর কম্প্যারিজন করব, ওকে। আবার রং অর্ডারে আছে, কেন? তার কারণ 5 বড় সে আগে আছে আর 1 ছোট সে পরে আছে, কিন্তু হওয়ার কথা ছিল 1 আগে 5 পরে, তো সেই কারণের জন্য এটাকে সোয়াপ করে দেওয়া হচ্ছে, ওকে। তাহলে এখানে এটা 1 5 হলো। দেন ঠিক একই ব্যাপার 5 আর 2 যখন কম্পেয়ার করছি সেটাও রং অর্ডারে আছে, কারণ 2 আগে হওয়ার কথা 5 পরে হওয়ার কথা, সো কম্পেয়ার 5 and 2 and সোয়াপ। তাহলে এটা সোয়াপ করে দেওয়া হলো, দিতে কি দাঁড়ালো? 3 4 1 2 5 এটা দাঁড়ালো। তাহলে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে 5 যে ছিল সে সব থেকে বড়, এবং এইটার পরেতে এই যে কম্পারিজন মানে কি, আমি প্রথম থেকে শুরু করেছি
আপ টু লাস্ট পর্যন্ত কম্পেয়ার করে করে এসেছি, ঠিক আছে। এই পুরো টোটাল কম্পারিজনটা হয়ে যাওয়ার পরেতে, মানে যখন আমি লাস্টে চলে এসেছি, যেটা সব থেকে বড় ভ্যালু যেটা প্রথমে ছিল সেটা লাস্টে চলে এসছে 5। ওকে, সো যেটাই ওই জন্য বলা হয়েছিল যে বিগ ভ্যালুস উইল বি বাবলড আপ, মানে লাস্টের দিকে তোমার থাকবে 5। আচ্ছা, এবার এই সেম প্রসেসটাই যদি পরের ক্ষেত্রে দেখাই, তাহলে এটা হচ্ছে এখানে লার্জেস্ট 5, সো বাবল টু দ্য এন্ড হয়ে গেছে। এই পাস 1 এর ক্ষেত্রে এইটা আমরা ডিটেলটা এখানে শো করেছি, পাস 3 এর ক্ষেত্রে কিন্তু আর ডিটেলটা শো করা নেই, জাস্ট করে দেওয়া আছে। আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য আরো একটা স্টেপ দেখিয়ে দিই। 3 4 3 4 1 2 5, এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট এবার কি করব, পাস 2 তে 3 আর 4 কম্পেয়ার করব, বাট দে আর ইন দ্য রাইট অর্ডার। কেন? তার কারণ 3 ছোট 4 বড়, সো নো ইন্টারচেঞ্জ ইজ রিকোয়ার্ড। ওকে, নো ইন্টারচেঞ্জ। এবার কি করব, 4 এর সাথে 1 ইন্টারচেঞ্জ করতে হবে। কেন? তার কারণ 4 আর 1 যদি কম্পেয়ার করি তাহলে 1 ছোট 4 বড়, তাহলে কি দাঁড়ালো 3 1 4 2 5 হলো। দেন কার সাথে কম্পেয়ার করব, 4 এর সাথে 2 এর কম্পারিজন করব। ওকে, তাহলে কি হবে, 4 এর সাথে 2 এর যদি কম্পারিজন করি তাহলে 4 বড় 2 ছোট, তার মানে রং অর্ডারে আছে। তাহলে ইন্টারচেঞ্জ যদি করি তাহলে কি হবে 3 1 2 4 5। এবার এখানে আমি থেমে যাব, তার কারণ এই 5টা অলরেডি আগের যে পাস 1 ছিল সেখানেতে গিয়ে এটা তার প্রপার প্লেসেতে বসে গেছে। তাহলে পাস 2 যখন আমি চালাবো তাহলে আমার কাছে যদি n খানা এলিমেন্ট থাকে, হ্যাঁ, তাহলে এখানেতে কি হচ্ছে, পরেরটার ক্ষেত্রে আমরা n-1 পর্যন্ত আমার করলেই হবে, রাইট। তাহলে এবার দেখো এইটা তো পাস 2, তাহলে পাস 2 আমার হয়ে গেছে। তাহলে পাস 2 এর শেষে দেখো নেক্সট যেটা বড় এলিমেন্ট সেটা কিন্তু আবার লাস্টে চলে গেছে। ওকে, সো 3 1 2 4 5 এটাই এখানেতে লেখা আছে, 3 1 2 4 5। বোঝা গেছে জায়গাটা? আচ্ছা, তাহলে প্রথমবার আমি কম্পারিজন করেছি কত পর্যন্ত, তার মানে এটার সাথে যদি এটার কম্পারিজন করি, যেটা আমি বললাম যে আমি যদি এইটাকে এইটা ধরে নিই এ আর আর, আমি যদি ধরে নিই তাহলে আমি অ্যাকচুয়ালি কম্পারিজন কি করছি, এ আর আর অফ আই গ্রেটার এ আর আর অফ আই প্লাস 1, এটা আমি কম্পারিজন করছি, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে যখন কম্পারিজন করব তাহলে তখন আমি কি করব, জাস্ট যা সাইজ, মানে এন যদি আমার সাইজ হয়, এন যদি সাইজ হয় তাহলে এটার ক্ষেত্রে আমি n-1 পর্যন্ত কম্পারিজন করব। কেন? তার কারণ এটার সাথে তো এটার কম্পারিজন হচ্ছে লাস্ট এলিমেন্টটার সাথে, তাহলে লাস্ট পর্যন্ত আমি যাব না, ঠিক আছে, জাস্ট আগেরটা থাকবো। কারণ এটাতে গেলেই আই যদি n-1 পর্যন্ত যায় তাহলেই 5টাকে আমি অ্যাক্সেস করতে পারবো, কারণ আইটা তো তারপরে আরেকটার সাথে কম্পারিজন হচ্ছে i + 1 এর সাথে, ঠিক আছে। জাস্ট এই কম্পারিজনটা যদি অ্যারের রেসপেক্টে দেখি, তাহলে 3 1 2 4 5 এটা গেল। এবার এটা গেল পাস 2, পাস 3 যেটা দেখা হচ্ছে, তাহলে সেটার জন্য আমরা আবার কি করব না, 3 1 2 4 5। এবার আমরা কি করব, 3 এর সাথে 1 কম্পারিজন করব, যেহেতু 1 আগে আসার কথা 3 পরে আসার কথা, সো দে আর ইন দ্য রং অর্ডার, তাহলে আমি ইন্টারচেঞ্জ করলাম 1 3 2 4 5। দেন আমি কি করব, 3 এর সাথে 2 এর কম্পারিজন করব, এবং দে আর রং ইন অর্ডার, কারণ 2 আগে আসার কথা 3 পরে আসার কথা। তাহলে আবার ইন্টারচেঞ্জ যদি করি তাহলে কি হবে 1 2 3 4 5। 4 5 অলরেডি আগে থেকে শর্ট ছিল, দেখো এখানেতে অলরেডি শর্ট ছিল। 3টা নেক্সট এসে আবার বাবল ডাপ হয়েছে, নেক্সট বড় এলিমেন্ট, রাইট। তাহলে 1 2 3 4 5। তাহলে দেখো এখন যে লিস্টটা যেটা আমরা ইনপুট নিয়েছিলাম 5 3 4 1 2, আর যে লিস্টটা পেলাম 1 2 3 4 5, সো দিস ইজ আ শর্টেড অর্ডার। তাহলে এইটা হচ্ছে তোমার বাবল শর্টের লজিকটা, যে কিভাবে আমরা করব। হ্যাঁ, তাহলে প্রথমের সাথে এরকম ভাবে কম্পারিজন করব, দেন এটার সাথে এটার কম্পারিজন করব, এটার সাথে এটার কম্পারিজন করব, দেন এটার সাথে এটার কম্পারিজন করব, হয়ে গেল। এইভাবে পুরোটা আমরা কম্পারিজন করতে করতে এসছি এই পর্যন্ত। এসে আসার পর দেখবো কি না, যেটা সব থেকে বড় এলিমেন্ট সেটা লাস্টে চলে গেছে পাস 1 এতে। পাস 2 তে কি হবে, সেকেন্ড হাইস্ট যেটা এলিমেন্ট সেটা তোমার ঠিক লাস্ট লোকেশনের আগের লোকেশনে গিয়ে বসবে, ঠিক আছে, মানে লাস্ট পজিশনের আগের পজিশনেতে। পাস 3 তে কি হবে, থার্ড হাইস্ট যে এলিমেন্টটা সেটা
কি হবে, লাস্টের দিক থেকে 3 নম্বর পজিশনে এসে বসবে, ঠিক আছে, এইভাবে হবে জিনিসটা। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ বাবল সর্ট। ওকে, এর থেকে আর আর ডিটেল কিছু দরকার নেই, জাস্ট এই এক্সাম্পল দিয়ে এটুকু দেখলেই হবে। আচ্ছা, এবার এইটার যে কাজটা, যেটা আমি আগের স্লাইডে স্কিপ করে এসেছি, এটা তো বুঝিয়ে দিলাম। এইখানটাতে জাস্ট একটা ছোট্ট স্টেপস লেখা আছে বাবল সর্ট কি করে করবে। সো স্টার্ট at the first item in the list, compare it with the next item, if they are in the wrong order swap them, wrong order already discuss করেছি, and if they are correct so leave them, right? Move to the next pair and repeat, পরের পেয়ারটাতে যাচ্ছ এবং এই সেম জিনিসটা রিপিট করছো। ওকে, সো when you reach the end, one round is done, that is pass one is done, so biggest item has moved to the end, অলরেডি তোমরা দেখেছো এক্সাম্পলে দেয়। এইবার এই যে প্রসেসটা, এই যে 1 থেকে সরি এই যে 1 থেকে 4 পর্যন্ত এই যে প্রসেসটা, এইটা তোমাদেরকে আবার রিপিট করতে হবে, হোল প্রসেস আনটিল নো সোয়াপস আর নিডেড। ওকে, এইটা এই প্রসেসটাকে তোমাকে রিপিট করতে হবে। এই প্রসেসটা হচ্ছে তোমার পাস, এইটাকে বলছি এক একটা পাস। ওকে, এটা যতবার চলবে, প্রথমবার যখন চালালে তখন পাস 1, এটা যখন সেকেন্ড টাইম চললো পাস 2, যখন থার্ড টাইম চলছে তখন পাস 3, এইভাবে চলছে। কতক্ষণ চলবে? যতক্ষণ না তুমি আর কোনো সোয়াপিং করতে পারছো। যদি আর কোনো সোয়াপিং করতে না পারো, তার মানে তোমার যে লিস্ট অফ এলিমেন্টস যেটা তুমি পেয়েছো সেটা তোমার শর্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সেখানেতেই আমরা শর্টিং যে প্রসেসটা সেটাকে স্টপ করব। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি কনসেপ্ট অফ বাবল শর্ট। ওকে, so thank you. So this is the end of your syllabus, that is the bubble sort. Okay, thank you.